ন্যান্সি নামের খুব সাধারণ একটি মেয়ে, যে কিনা পেশায় ছিল একজন ডক্টর, কিন্তু কোনো এক কারণে তাকে ৩ বছর কারাগারে শাস্তি পেতে হয়। আর পরবর্তীতে সে হয়ে যায় ডক্টর থেকে রাস্তার সামান্য একজন ক্লিনার। এরপর হঠাৎ করেই তার সাথে দেখা হয়ে যায় ট্রেট নামের একটি ছেলের, যে কিনা ছিল রাস্তার একজন ভিক্ষুক। কিন্তু ঘটনাক্রমে পরবর্তীতে ন্যান্সিকেই সেই ভিক্ষুককে নিয়ে যেতে হয় তার বাড়িতে এবং তাকে বাধ্য হয়ে তার সাথেই বসবাস করতে হয়। কিন্তু ন্যান্সির জীবনে এমন কি ঘটেছিল, কেনই বা তাকে কারাগারে থাকতে হয়েছিল, আর কেনই বা একটা রাস্তার ভিক্ষুক ছেলেকে তার বাড়িতে নিয়ে আসতে হয়েছিল, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক সাসপেন্স চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে মিস্টার ট্রেন্ট তার অ্যাসিস্ট্যান্টকে রাস্তা ঝাড়ু দেওয়ারত ন্যান্সিকে দেখিয়ে বলেছিল, এই কি সেই নারী যিনি আইলিনের মৃত্যু ঘটিয়েছে? সে বলে, হ্যাঁ স্যার, তিনি ন্যান্সি হিউজ। মিস স্মিথের সঙ্গে যা ঘটেছিল তার জন্য তাকে দায়ী করে হিউজ পরিবার থেকে বের করে দেওয়া হয়। তিনি তার মায়ের দেওয়া ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকেন। তার ট্রিটমেন্টের লাইসেন্সও বাতিল হয়ে গেছে, আর এখন তিনি অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মী হিসেবেই কাজ করছেন। মিস্টার ট্রেন্ট বলে, আইলিনের মৃত্যু একটি দুর্ঘটনা ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, মিস স্মিথের গাড়িটা খুব দ্রুত সরিয়ে ফেলা হয়েছিল, কিন্তু আমাদের লোকেরা সেখানে কিছু প্রমাণ পেয়েছিল। কেউ হয়তো গাড়ির ব্রেক নষ্ট করে দিয়েছিল। মিস্টার ট্রেন্ট বলে, যদি ঘটনা শুধুমাত্র দুর্ঘটনা হয় তবে তাকে ফাঁসানো হয়েছে। অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ বলে। সে আরও বলে, আপনি কি মামলাটি আবার রিনিউ করতে চান? ট্রেন্ট বলে, সত্যিটা দেখতে চাই। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কি বলতে চাইছেন? ট্রেন্ট বলে, আমার জন্য কিছু পোশাক নিয়ে আসো। ন্যান্সির কাছে একজন মাতাল আসে। সে বলে, হেই সুন্দরী, এত রাতে এখানে একা কেন বের হয়েছ? আমার সঙ্গে একটা রাত কাটাও, গ্যারান্টি দিচ্ছি ঝাড়ু দেওয়ার চেয়ে বেশি আর্ন করতে পারবে। এটা বলে সে তাকে ফোর্স করতে শুরু করে। ন্যান্সি তার থেকে নিজেকে বাঁচানোর জন্য তার মিডল পয়েন্টে একটা লাথি মেরে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু লোকটি তার পিছু পিছু দৌড়ায় এবং তাকে ধরে ফেলে। যখনই সে ন্যান্সির সাথে খারাপ কিছু করতে যাবে তখনই সেখানে মিস্টার ট্রেন্ট আসে এবং লোকটিকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এখানে মিস্টার ট্রেন্ট একজন ভিক্ষুক সেজে আসে। ন্যান্সি মিস্টার ট্রেন্টের কাছে এসে দেখে তার জামা ছিঁড়ে গেছে। সে মিস্টার ট্রেন্টকে জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকো? আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, তার আগে তোমার ছেঁড়া কাপড় পরিবর্তন করা দরকার। তারপর ন্যান্সি তার কিছু কাপড় নিয়ে আসে আর বলে, এগুলো খুব দামি না, অনুগ্রহ করে কিছু মনে করো না। মিস্টার ট্রেন্ট কাপড় চেঞ্জ করে এবং ন্যান্সিকে বলে, এগুলো আমার বেশ ভালো ফিট হয়েছে। ন্যান্সি তার বাড়ির কথা জিজ্ঞেস করলে সে বলে, আমার থাকার মতো জায়গা নেই। ন্যান্সি মিস্টার ট্রেন্টকে বলে, এক রাতের জন্য তুমি আমার বাড়িতে থাকতে পারো, তোমার হাতে ক্ষত হয়েছে, সেটাতে মেডিসিন দেওয়া দরকার। তারপর তারা একসাথে ন্যান্সির বাসায় আসে। ন্যান্সি মিস্টার ট্রেন্টকে বসতে বলে আর তার জন্য খাবার আনতে চায়। তারা দুজন নুডলস খেতে খেতে একে অপরের সাথে পরিচয় হয়। ট্রেন্ট গোসল করতে চাইলে ন্যান্সি বাথরুম দেখিয়ে দেয় আর বলে, আমি তোমার জন্য কিছু ড্রেস নিয়ে আসি। ন্যান্সি ড্রেস নিয়ে বাথরুমের সামনে এসে ট্রেন্টকে জানায় তার জন্য কাপড় নিয়ে এসেছে। ট্রেন্ট তাকে বলে, হট ওয়াটার কাজ করছে না। ন্যান্সি দেখিয়ে দিতে গেলে ভিজে যায়। ট্রেন্ট ন্যান্সিকে ভেজা থেকে রক্ষা করতে যাওয়ায় তারা একে অপরের অনেকটা কাছাকাছি চলে আসে। পরের দিন আমরা দেখতে পাই ন্যান্সি তার মায়ের কবরে ফুল দিয়ে তার মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে এবং সে তার মায়ের সাথে কথা বলছে। ঠিক তখনই সেখানে ন্যান্সির বাবা আর একটি মেয়ে আসে। তারা সেখানে ন্যান্সিকে দেখে বলে, তোমার লজ্জা নেই, তুমি এখানে কেন এসেছো? ন্যান্সি তার বাবাকে জিজ্ঞেস করে, আমার মা কেন মারা গেল? ন্যান্সির বাবা বলে, যদি তুমি আইলিনকে না মারতে আমার ফস্টার আর স্মিথ পরিবার থেকে আলাদা হতাম না এবং হিউজ পরিবার ধ্বংসও হতো না। ন্যান্সি বলে, তুমি মিলির সঙ্গে চক্রান্ত করেছিলে আমার মার ক্ষতি করার জন্য। তখন তার বাবা তাকে একটি চড় মারে এবং অনেক বাজে কথা বলে, কিন্তু ন্যান্সি বলে, আমার মায়ের সঙ্গে কি ঘটেছে আমি অবশ্যই সব সত্য বের করব। এটা বলে ন্যান্সি সেখান থেকে চলে আসছে। ন্যান্সির বাবা উত্তেজিত হলে মিলি তাকে শান্ত করে বলে, হিউজ গ্রুপ তো এখন আমাদের, তার মার চলে যেতেই হতো, আমরা শুধু তাকে আগে পাঠিয়ে দিয়েছি। ন্যান্সি বাড়ি ফিরে আসলে সে ভাবে ট্রেন্ট হতেও চলে গেছে, কিন্তু তখনই ট্রেন্ট দরজার সামনে আসে এবং বলে, আমি একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম। ন্যান্সি তাকে ভেতরে আসতে বলে। সে আরও বলে, তোমাকে অনেক ক্ষুধার্ত দেখাচ্ছে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। ট্রেন্ট ন্যান্সিকে থামিয়ে দিয়ে বলে, কোথায় গিয়েছিলে? সে বলে, মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম এবং মাকে জানাতে গিয়েছিলাম আমি নতুন করে জীবন শুরু করছি। ন্যান্সি আরও বলে, তাছাড়া এখন তো আমার সাথে তুমিও আছো। ট্রেন্টকে বলে, তুমি চাইলে আমার বাসায় থাকতে পারো, কারণ এখানে আমি একাই থাকি। ট্রেন্টও রাজি হয়ে যায়। ন্যান্সি যখন খাবার তৈরি করতে কিচেনে যায় তখন তার ফোনে হসপিটাল থেকে একটি কল আসে। ন্যান্সিকে তার মায়ের রেখে যাওয়া কিছু জিনিস একসেপ্ট করার জন্য একটি অ্যাড্রেস দেওয়া হয়। ন্যান্সি অবাক হয় এবং ভাবে কোন জিনিসপত্র তার মা তার জন্য রেখে গেছে। ন্যান্সির দেওয়ার ঠিকানা অনুযায়ী ন্যান্সি সেখানে যায়। সেখানে মিলি মিস্টার লোয়ের সাথে বসে ড্রিঙ্ক করছে। ন্যান্সি বলে, আমার মায়ের রেখে যাওয়া জিনিস কোথায়? তারা বলে, এত ব্যস্ততা কিসের, এসো ড্রিঙ্ক করো। ন্যান্সি না করলে তারা তাকে ফোর্স করে। মিলি বলে, মিস্টার লো আমাদের বিনিয়োগকারী, সে তোমাকে পছন্দ করে, তুমি এটার মূল্য দাও। মিলি মিস্টার লোকে বাজে ইঙ্গিত করে। ন্যান্সি সেখানে রেখে সকলকে নিয়ে চলে যায়।
মিস্টার লো ন্যান্সিকে একা পেয়ে তার সাথে জোর করার চেষ্টা করে। ঠিক তখনই লোয়ের ফোন বেজে ওঠে। মিস্টার লো বিরক্ত প্রকাশ করলে অপর পাশ থেকে বলে যদি সে ন্যান্সিকে টাচ করার চেষ্টা করে তাহলে তাকে শেষ করে দেবে। তখন মিস্টার লো খুবই ভয় পেয়ে যায় এবং তার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে বের হয়ে আসে। বাইরে মিলি দাঁড়িয়েছিল। সে মিস্টার লোকে দেখে বলে আমি ড্রিঙ্কে অ্যাফ্রোডায়াসিক দিয়েছিলাম। ন্যান্সি আজ রাতের জন্য অবশ্যই তোমার। মিস্টার লো মিলিকে একটি থাপ্পড় মারে এবং বলে তুমি কি আমাকে হত্যা করার জন্য নিয়ে এসেছো? চলে যাও এখান থেকে। কিছুক্ষণ পর সেখানে ট্রেন্ট আসে এবং ন্যান্সিকে কোলে করে বাসায় নিয়ে যায়। যাওয়ার সময় অ্যাসিস্ট্যান্টকে বলে যারা এসবে জড়িত তাদের পানিশমেন্টের ব্যবস্থা করো। বাড়িতে ফিরে ট্রেন্ট ন্যান্সিকে শুইয়ে দিলে সে তাকে একা রেখে যেতে না করে। এদিকে ড্রিঙ্কের জন্য ন্যান্সির খুব হট ফিল হচ্ছে। ন্যান্সির অবস্থা দেখে ট্রেন্ট তার অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে বলে তারা ন্যান্সির ড্রিঙ্কে কি মিশিয়েছিল আমাকে জানাও। ঠিক তখনই ন্যান্সি ট্রেন্টের ক্লোজ হয়ে তাকে কিস করতে যায়। পরদিন সকালে ন্যান্সি ট্রেন্টকে বলে আমি তো ক্লাবে ছিলাম, আমি এখন কিভাবে আসলাম এখানে? ট্রেন্ট সবকিছু অ্যাভয়েড করে বলে আমি বাসায় এসে তোমাকে এখানে ঘুমোতে দেখলাম, হয়তো তুমি ড্রিঙ্ক করেছিলে তাই মনে নেই তোমার। তখন টিভিতে নিউজ চলছিল লয়েড গ্রুপের ইয়ং মাস্টার সিলাস লয়েড স্মিথ গ্রুপের লুনা স্মিথের সঙ্গে তার এঙ্গেজমেন্ট সেলিব্রেশন করবে। ট্রেন্ট ভাবে খেলা আরও মজাদার হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ট্রেন্টকে বলে চেয়ারম্যান আপনাকে অবহেলা করে আপনার বাবার পথ অনুসরণ করতে বারণ করেছে। ট্রেন্ট বলে তাকে গিয়ে বলো আমি জানি আমি কি করছি। ন্যান্সি থেকে বাসায় ফিরে ট্রেন্ট বলে তোমার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, আজ নুডলস না তোমাকে অন্য কিছু খাওয়াবো। কাজ করার সময় ন্যান্সি পায়ে ব্যথা পেয়েছে, এটা জানার পরে ট্রেন্ট তার পায়ে ম্যাসাজ করে দেয়। তখন ন্যান্সি বলে আমার মায়ের পরে তুমি এমন একজন ব্যক্তি যে আমার প্রতি খুবই কাইন্ড, এবং ন্যান্সি তার মুখে আলতো করে হাত বোলায়। নিজের কাজের জন্য ন্যান্সি কষ্ট পায় এবং তাকে সরি বলে। ট্রেন্ট বলে আমি তোমাকে বোন হিসেবে দেখি, তাই তুমি আমাকে যেভাবে ইচ্ছে টাচ করতে পারো। ন্যান্সি বলে আমি ফ্রেশ হয়ে ডিনার রেডি করছি। অ্যাসিস্ট্যান্ট ট্রেন্টকে কল করে বলে ফার্স্টের পরিবারে কিছু হয়েছে, আপনাকে এখন যেতে হবে। ট্রেন্ট দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। এদিকে ন্যান্সি ফ্রেশ হচ্ছিল আর মনে মনে ভাবছিল সেও কি ট্রেন্টকে ভাই ভেবেছিল প্রথম থেকে। ডিনার তৈরি করে ন্যান্সি ট্রেন্টকে ডাকতে গেল, কিন্তু তাকে না পেয়ে খুঁজতে খুঁজতে বাইরে আসে। তখন সেখানে ন্যান্সি তার বাবা এবং মিলিকে দেখতে পায়। তারা বলে তোমার সাথে কিছু কথা আছে, ভেতরে চলো। এটা বলে তারা দুজন ভেতরে চলে যায়। গাড়িতে উঠে ট্রেন্ট জানতে পারে চেয়ারম্যান তাকে মিস করছিল, তাই তাকে ডিনারের জন্য বাড়িতে ডেকে পাঠিয়েছে। ট্রেন্ট গাড়ি থামিয়ে সেখান থেকে নেমে যায় আর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে চেয়ারম্যানকে বলবা সময় হলে আমি ফিরে আসব। ন্যান্সির বাবা বলে তুমি কি জানো তোমার কারণে হিউজ গ্রুপ দেউলিয়া হতে চলেছে? মিস্টার লো আমাদের সাথে ডিল ক্যান্সেল করেছে কারণ তুমি লোক দিয়ে তার হাত ভেঙেছো। সে তো শুধু তোমার সাথে ড্রিঙ্ক করতে চেয়েছিল। তখনই মিস্টার লোয়ের কাছে যাও এবং ক্ষমা চাও। ন্যান্সি বারণ করে দিলে তার বাবা উত্তেজিত হয়ে তাকে চড় মারতে যায়। তখন সেখানে ট্রেন আসে এবং তাদের বাসা থেকে বের করে দেয়। ট্রেন্ট ন্যান্সির মুখ ঠিক করার জন্য বলে ক্ষুধার্ত। তখনই ন্যান্সি তার জন্য খাবার বানাতে যায়। খাবার পরিবেশন করতে করতে ন্যান্সি ট্রেন্টকে বলে তোমার সঙ্গে দেখা করে ভালো লাগছে, এসো একসাথে খাই, এখন থেকে তুমি আমার একমাত্র ফ্যামিলি। ট্রেন্ট রাতে ঘুমের মধ্যে অসুস্থ হয়ে পড়লে ন্যান্সি আসে। ট্রেন্টকে ফ্লোর থেকে সোফায় উঠিয়ে বলে আমি কি 911-এ কল করব? ট্রেন্ট বলে প্রয়োজন নেই, শুধু হালকা পেটে ব্যথা করছে, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। ন্যান্সি তখন তার জন্য মেডিসিন এনে দেয় আর বলে তুমি সিক ফিল করছো, বিছানায় ঘুমাও, আমি সোফায় থাকবো। ট্রেন্ট বারণ করে বলে আজ রাত তুমি আমার সঙ্গে থাকো, কেমন হবে? ন্যান্সি রাজি হয়ে যায়। ন্যান্সি একটি ফোন এগিয়ে দিয়ে বলে এটা তোমার, যদি কোনো প্রবলেম হয় এখানে আমার নম্বর সেভ করা আছে, কল দিও। পরবর্তী সিনে দেখা যায় মিস্টার ট্রেন্ট ফস্টার মিটিং করছিল। সে সময় ন্যান্সি কল দিয়ে তাকে মেডিসিন খাওয়ার কথা মনে করিয়ে দেয়। তখন ট্রেন্ট সকল কাজ অ্যাসিস্ট্যান্ট শনকে বুঝিয়ে দ্রুত বের হয়ে আসছে। সকল স্টাফরা মিস্টার ফস্টারের এত তাড়াহুড়া করা দেখে বিভিন্ন কথা বললে অ্যাসিস্ট্যান্ট থামিয়ে দিয়ে মিটিং শেষ করে। অন্যদিকে চার্চ নামের একজন মহিলা ন্যান্সিকে বলে ফোন না চেপে দ্রুত পোশাক পরিবর্তন করে কাজ শুরু করো। ন্যান্সি বলে চার্চ আমি একটা স্থায়ী চাকরি করতে চাই, তাই চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি কারণ আমি একটা ছোট ভাই পেয়েছি, এ নিয়ে আমার কিছু আশা আছে। চার্চ বলে দেখো আবার প্রতারিত হইও না। ন্যান্সি বলে ট্রেন্ট আমার সাথে প্রতারণা করবে না। চার্চ ন্যান্সিকে বলে যদি তুমি চাকরি করতে চাও তাহলে আমি তোমার জন্য সুপারিশ করতে পারি আমার হোটেলে কাজ করার জন্য। কিন্তু ন্যান্সি যেখানে কাজ চেয়ে দেখে সেখানে তার সহপাঠীরা রয়েছে। তারা সকলে মিলে ন্যান্সিকে বাজেভাবে ইনসাল্ট করে, বিশেষ করে ইউজিন নামে একটা ছেলে। তখনই সেখানে ন্যান্সির এক্স বয়ফ্রেন্ড সিলাস আর তার ফিয়ন্সে লুনাকে নিয়ে সেখানে প্রেজেন্ট হয় এবং ন্যান্সিকে ইগনোর করে। ইউজিন তখন ন্যান্সিকে আবারও মারতে যায় আর সেখানে ট্রেন্টের লোক আসে, তাদের ধমকে সেখান থেকে বের করে দেয়। হোটেলে নিচে ট্রেন্ট ছিল। ট্রেন্টকে দেখে ন্যান্সি এগিয়ে এসে জিজ্ঞেস করে এখানে কি করছো? ট্রেন্ট বাহানা দিয়ে বলে বাড়িতে ভালো লাগছিল না, তাই এখানে ঠান্ডা হাওয়া নিতে এসেছি। ট্রেন্ট ক্ষুধার্ত এটা শুনে তারা একটা রেস্টুরেন্টে যায়। তারা কিছু খাবার অর্ডার করে এবং দুজনে সুন্দর কিছু মোমেন্ট স্পেন্ড করে। ন্যান্সি তাকে তাড়া দিয়ে বলে দ্রুত খাওয়া শেষ করো, এরপর আমি তোমাকে সুন্দর একটি জায়গায় নিয়ে যাব। খাবার শেষ করে বের হয়ে তারা দেখে একটা মেয়ে রাস্তায় কাপড় বিক্রি করছে। ন্যান্সি সেখান থেকে ট্রেন্টের জন্য 200 ইয়ন দিয়ে একটা ড্রেস কেনে। ট্রেন্ট বারণ করলে ন্যান্সি বলে কোনো প্রবলেম নেই, টাকা আবারও উপার্জন করা যাবে।
কিন্তু জীবন থেকে কোনো মুহূর্তে একবার চলে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না। তারপর তারা সেখান থেকে বিদায় নিয়ে চলে আসে। রাস্তায় ন্যান্সি তার এক্স বয়ফ্রেন্ডের সাথে লুনার ছবি বিলবোর্ডে দেখে মন খারাপ করে। ট্রেন্ট জানতে চায় কি হয়েছে। ন্যান্সি বলে এখানে তার ফিলিংসের কোনো মূল্য নেই। ট্রেন্ট বলে কেন মূল্য থাকবে না? যদি তুমি এই বিলবোর্ড পছন্দ না করো আমি কাল সবগুলো সরিয়ে দেব। ন্যান্সি বলে এগুলো শহর জুড়ে আছে, কিভাবে সরাবে? ট্রেন্ট ন্যান্সির চোখ বন্ধ করে বলে ঠিক এভাবেই। ন্যান্সি বলে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, হাঁটবো কিভাবে? ট্রেন্ট বলে আমি আছি তো, হাত ধরে নিয়ে যাব, ঠিক আছে? এখন কি একটু হ্যাপি লাগছে? ন্যান্সি বাসায় বসেছিল, তখন জেন তাকে কল করে এবং তাকে কাজে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে বলে সে তার জন্য ওয়েট করছে। ন্যান্সি হোটেলে জেনের সাথে দেখা করে বলে তুমি আমাকে কেন খুঁজছো? সে ন্যান্সির কাছে ক্ষমা চায় আর বলে আমি সত্যি সরি, আমি তো তোমাকে পুরনো সহপাঠীদের সাথে দেখা করাতে চেয়েছি, আমি ভাবিনি তোমার ক্ষতি করতে চাইবে তারা, প্লিজ মাফ করে দাও। ন্যান্সি বলে জেন তুমি আমাকে এখানে আসতে বলেছিলে কেন? জেন বলে তোমার কি কাজের প্রয়োজন নেই? এখানে স্টাফদের প্রধান লাগবে। ন্যান্সি বলে তোমার সাথে কথা বলার মতো সময় নেই, আমাকে কাজ খুঁজতে হবে, আমি যাই। জেন হাঁটু গেড়ে বসে বলে অপেক্ষা করো ন্যান্সি, যেও না। ন্যান্সি উঠিয়ে বলে তুমি কি করছো এসব, ওঠো। জেন বলে গতকালকে এখানে আমাদের যে বন্ধুরা ছিল তারা সবাই বিপদে আছে, আমি জানি ভুল করেছি, তোমার সঙ্গে এমন বিহেভ করাটা ঠিক হয়নি। ইউজেনের পরিবার তো দেউলিয়া হয়ে গিয়েছে এবং সে এখন হসপিটালে। জেন আবারও হাঁটু গেড়ে বসে ন্যান্সির কাছে মাফ চায়। সে বলে এই সব কিছুর জন্য আমার কোনো সম্পর্ক নেই। যত ক্ষমা চাইতেই থাকে আর বলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে আর কখনো হ্যারেস করা হবে না। ন্যান্সি বলে ঠিক আছে, কিন্তু এই বিষয়ে আমি কোনো হেল্প করতে পারবো না। যে ন্যান্সির জন্য নতুন পোশাক আনতে গেলে ন্যান্সি বলে আমি সাধারণ স্টাফই ঠিক আছি। জেন বলে তুমি যেমন চাও, তুমি খুব ভালো ন্যান্সি, চলো আমরা ড্রেস পরিবর্তন করি। এদিকে অ্যাসিস্ট্যান্ট ট্রেন্টকে জানায় ন্যান্সি কাজের জন্য রাজি হয়েছে। তখন ট্রেন্ট সিলাস ও লুনার এঙ্গেজমেন্টের জন্য শহর জুড়ে যে বিলবোর্ড আছে সব সরিয়ে ফেলতে বলে চলে যাচ্ছিল। তখন অ্যাসিস্ট্যান্ট বলে চেয়ারম্যান কনফারেন্স রুমে এখনো আপনার জন্যই ওয়েট করছে। সেখানে থাকা দুজন স্টাফ ট্রেন্টের পরিবর্তনে মুগ্ধ হয়ে তাকে নিয়ে আলোচনা করছিল। ট্রেন্ট কনফারেন্স রুমে তার দাদাকে জিজ্ঞেস করে কেন সে তাকে খুঁজছে। তখন তার দাদা বলে আমি বুড়ো মানুষ, তোমাকে খুঁজতে এখানে এসেছি, অথচ তুমি বাড়িতে যাও না এবং আমার খোঁজ রাখো না। ট্রেন্ট কিছু বলতে যাবে তার আগেই গ্র্যান্ডপা বলে সত্যি করে বলো ইদানিং তুমি কি করছো? সে আরো বলে সবসময় মনে রাখবে কখনো তোমার বাবার মতো হবে না, সে অন্য নারীদের দ্বারা বিভ্রান্ত হয়েছে। ট্রেন্ট বলে ঠিক আছে, আমি তার মতো কিছুই করব না। স্মিথ পরিবার আমাদের কন্ট্রোল করছে, ইলিনের সাথে তোমার এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে, তুমি আমাদের ফস্টার পরিবারকে প্রতিনিধিত্ব করবে এবং নিমন্ত্রণে প্রেজেন্ট থাকবে। ট্রেন্ট তখন রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি ট্রেন্ট ন্যান্সির সাথে খাবার খাচ্ছে। ট্রেন্ট খেয়াল করে ন্যান্সি কিছুই খাচ্ছে না। সে তখন তাকে জিজ্ঞেস করে কিছুতে সে কষ্ট পেয়েছে কিনা, সে কেন খাচ্ছে না। সে আরো বলে সব বিলবোর্ড সরানো হয়েছে তাও খুশি না। ন্যান্সি বলে তুমি কিভাবে জানলে? ট্রেন্ট বলে তুমি তাকে নিয়ে কেন মন খারাপ করবে যে তোমাকে একসময় ছেড়ে গিয়েছিল। তখন তাদের দুজনের মধ্যে নানা ধরনের কথা হয়। ন্যান্সি বলে ট্রেন্ট আমরা কখনো আলাদা হব না, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, যা কিছুই হোক না কেন। ট্রেন্ট বলে কিন্তু তুমি তো আমার অতীত জানো না। ন্যান্সি বলে এতে আমার কোনো মাথা ব্যথা নেই, তোমাকে পেয়ে আমি পরিবার পেয়েছি, তোমার সঙ্গে থাকতে পেরে খুবই খুশি, সম্ভবত মা আমাকে উপহার স্বরূপ তোমাকে দিয়েছে। ট্রেন্ট বলে তাহলে উপহারটিকে যত্নে রেখো। ন্যান্সি বলে অবশ্যই আমি যত্নে রাখবো। ট্রেন্ট বলে এখন খাবার খাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। পরের সিনে হোটেলের ওয়াশরুমে ন্যান্সির সাথে লুনার দেখা হয়। সে বলে তুমি আমার বোনকে মেরেছ, এই মুখ দেখাতে তোমার লজ্জা করে না? ন্যান্সি বলে আমি তার মূল্য পরিশোধ করেছি। লুনা বলে আমার বোন ছিল জীবিত, তুমি যে মূল্যে কথা বলছো তা মাত্র 3 বছরের কারাদণ্ড, এটা খুবই কম নয় কি? ন্যান্সি বলে তাহলে তুমি কি চাও? লুনা বলে আমি চাই তোমার এই হাত কোনোদিন যেন স্ক্যালপেল ধরতে না পারে, এমনকি অন্য কিছুই না। ন্যান্সি কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে আসতে গেলে লুনা বাধা দেয়। সে বলে তখন শহরের কোনো আইনজীবী তোমার মামলা নিতে সাহস পায়নি, কারণ তুমি স্মিথ পরিবারের পাশাপাশি ট্রেন্ট ফস্টারকেও সাপোর্ট করনি। সে আমার বোনের বাগদত্তা, আর সবকিছু তোমার জন্যই হয়েছে। সে ন্যান্সিকে টানতে টানতে নিয়ে যায় ফস্টার গ্রুপে, সেখানে যেন ন্যান্সি ট্রেন্টের কাছে ক্ষমা চায়। ন্যান্সি বারণ করলে সে বলে এছাড়া তো তোমার আর কোনো উপায় নেই। লুনা রিসেপশনে গিয়ে মিস্টার ফস্টারের সাথে দেখা করতে চাইলে রিসেপশনিস্ট বলে তার কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা। তখন সে নিজেকে মিস্টার ফস্টারের বাগদত্তার বোন হিসেবেই পরিচয় দেয়। রিসেপশনিস্ট ফোন দিয়ে জানতে পারে মিস্টার ফস্টার এখন ব্যস্ত আছে, তাই সে কারোর সাথে দেখা করতে পারবে না। লুনা মানতে না চাইলে সে তাকে বলে মিস স্মিথ আমাদের কাজের মধ্যে ব্যাঘাত ঘটাবেন না। লুনা ন্যান্সিকে থ্রেট দিয়ে বলে তুমি যদি মিস্টার ফস্টারের কাছে ক্ষমা না চাও তাহলে আমি তোমার মায়ের কবর চূর্ণ বিচূর্ণ করে দিব, তখন তুমি তোমার মায়ের কঙ্কালও খুঁজে পাবে না। তোমার কি মনে নেই সিলাস তোমার মায়ের সমাধি প্লটের কি অবস্থা করেছিল? ন্যান্সি বলে আমার মায়ের কবরে হাত দিও না। লুনা বলে তুমি যদি মিস্টার ফস্টার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাও তাহলে কিছুই করব না। ন্যান্সি তখন রাজি হয়ে যায়। ন্যান্সি তার কাজের জায়গায় ফোন দিয়ে আজকে ছুটি চেয়ে নেয়।
ন্যান্সি রিসেপশনিস্টের কাছে যায় এবং মিস্টার ফস্টারের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করে, কিন্তু তারা তাকে না করে সেখান থেকে বের করে দেয়। ট্রেন্ট এবং তার অ্যাসিস্ট্যান্ট একটি প্রকল্প নিয়ে আলোচনা করছিল। এমন সময় ন্যান্সির ফোন আসে। সে তাকে বলে আজ বাড়িতে দেরিতে ফিরবে। ট্রেন্ট কারণ জানতে চাইলে ন্যান্সি তাকে কাজের বাহানা দেয়। ট্রেন্টের পেটে সমস্যা থাকার জন্য সে তাকে খাবার খেয়ে নিতে বলে। ন্যান্সির কথায় ট্রেন্টের মনে হয় সে কোনো প্রবলেমে পড়েছে, তাই অ্যাসিস্ট্যান্টকে ন্যান্সি সম্পর্কে খোঁজ নিতে পাঠায়। অ্যাসিস্ট্যান্ট এসে জানায় ন্যান্সি আজ সারাদিন তাদের কোম্পানির সামনে দাঁড়িয়ে আছে, কারণ সে মিস্টার ফস্টারের সাথে দেখা করতে চায়। ট্রেন্ট অবাক হয়ে বলে সে আমার সাথে কেন দেখা করতে চায়। অ্যাসিস্ট্যান্ট বলে মিস হিউজ লুনা স্মিথের সঙ্গে এসেছেন। মিস স্মিথ আপনার সঙ্গে দেখা করতে না পেরে চলে গেছে, কিন্তু তিনি এখনো ওয়েট করছেন। ট্রেন্ট বলে মিস স্মিথকে ফোন দিয়ে বলো অফিসের সামনে এসে আমার জন্য ওয়েট করতে। অ্যাসিস্ট্যান্ট অফিসের সামনে এসে ন্যান্সির সাথে দেখা করলে ন্যান্সি তাকে রিকোয়েস্ট করে মিস্টার ফস্টারের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। অ্যাসিস্ট্যান্ট কাজের বাহানা দিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেয় নিজের গাড়িতে করে। বাসার সামনে এসে ন্যান্সি অ্যাসিস্ট্যান্টকে বলে আমি কি আগামীকাল মিস্টার ফস্টারের সাথে দেখা করতে পারি। অ্যাসিস্ট্যান্ট বলে সে নিজে আপনার সাথে দেখা করবে সময় হলে। ন্যান্সি তাকে ধন্যবাদ দিয়ে গাড়ি থেকে নেমে বাসার দিকে যায়। ন্যান্সি ট্রেন্টকে দেখে বলে তুমি ঠান্ডার মধ্যে বাইরে কেন বেরিয়েছ। ট্রেন্ট বলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ন্যান্সি বলে রাতের খাবার খেয়েছ। ট্রেন্ট না করলে ন্যান্সি বলে তোমার পেটে সমস্যা, সময় মতো খাওয়া উচিত, এরকম করলে আমি রেগে যাব। ট্রেন্ট বলে ঠিক আছে, এখন বাড়ি গিয়ে দুজন কিছু রোস্ট বানাবো। খেতে খেতে ন্যান্সি ট্রেন্টকে সব বলতে গেলে ট্রেন্ট বলে সবকিছু তাকে বলার দরকার নেই, নিজের মতো করে ডিসিশন নাও। তারপরও ন্যান্সি বলে সে ফস্টার গ্রুপের সিইও এর সাথে দেখা করতে গিয়েছিল। ট্রেন্ট বলে তুমি কি ট্রেন্ট ফস্টারকে চেনো। ন্যান্সি বলে কখনো দেখিনি। মিস্টার ফস্টারের কাছে যাওয়ার কারণ জানতে চাইলে ন্যান্সি বলে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে। কিছু বছর আগে আমি তার ফিয়ন্সেকে আমার গাড়ি দ্বারা আঘাত করেছিলাম, যার জন্য আমি জেলে ছিলাম। ট্রেন্ট বলে তুমি কি সত্যি সে ব্যক্তিকে আঘাত করেছিলে। ন্যান্সি বলে এটা ইম্পর্টেন্ট না, হেলসেটের প্রভাবশালীরা এটা প্রমাণ করতে চায় এবং তারা বিশ্বাস করে, তাই আমিও করেছি। আসলে তারা দোষীকে খোঁজে না, তারা শুধু চেয়েছিল মিস্টার ফস্টারের কার চোখে ভালো ইমপ্রেশন তৈরি করতে। ট্রেন্ট অবাক হয়ে বলে ভালো ইমপ্রেশন বলতে। ন্যান্সি বলে সবাই এটা বিশ্বাস করেছিল আমি তার ফিয়ন্সেকে আঘাত করেছি, তাই তাকে খুশি করার জন্য তারা আমাকে অগণিতবার কষ্ট দিয়েছে। ট্রেন্ট একটু বিচলিত হয়ে ন্যান্সিকে বলে তুমি কি ঘৃণা করো তাকে। ন্যান্সি বলে কেন ঘৃণা করব, সে তো আঘাত করেনি, সে তার প্রিয়জন হারিয়েছে আমার জন্য, সে আমার চেয়ে 100 গুণ বেশি কষ্ট পাচ্ছে, তাই সুযোগ পেলে আমি অবশ্যই তার কাছে ক্ষমা চাবো, তবে হয়তো তার সাথে কোনোদিনও দেখা হবে না। ট্রেন্ট বলে তুমি তাকে এতটাই দেখতে চাও। ন্যান্সি বলে হ্যাঁ, যদি সুযোগ পাই ক্ষমা চাইবো তার থেকে। ট্রেন্ট বলে কিন্তু তুমি তো কোনো দোষ করনি, কি লাভ তার সাথে দেখা করে। ন্যান্সি বলে সত্য কি তা গুরুত্বপূর্ণ নয়, ছাড়ো এসব নুডলস খাও, এগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। লুনা মিস্টার ফস্টারের অফিসের সামনে এসে মিস্টার স্কটকে ফোন দিয়ে জানায় তাকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে। অ্যাসিস্ট্যান্ট জানায় মিস্টার ফস্টার এখনো বিজি, ফ্রি হলে তিনি তোমার সঙ্গে যোগাযোগ করবেন। লুনা চলে যেতে চাইলে অ্যাসিস্ট্যান্ট বলে তুমি এখানেই অপেক্ষা করবে, চলে গেলে স্মিথ গ্রুপের কি হবে জানি না। লুনা ভাবে সে কি তাকে হুমকি দিল। সেখানে সিলাস আসলে লুনা বলে ট্রেন্ট আমাকে ঠান্ডায় অপেক্ষা করাচ্ছে, এসব কিছু এই খারাপ মহিলা ন্যান্সির জন্য হচ্ছে, আমি অবশ্যই রিভেন্স নেব। ট্রেন্ট বাসায় বসে ফোনে সব শুনছিল, তখন সেখানে ন্যান্সি জানতে চায় কোনো প্রবলেম হয়েছে কিনা। ট্রেন্ট বলে না, তোমার চুলগুলোতে ভেজা, আসো আমি শুকিয়ে দিই। ন্যান্সির হাতে একটা ফাইল দেখে ট্রেন্ট বলে তুমি কি হিউজ কোম্পানির তদন্ত করছো। ন্যান্সি বলে যখন কারাগারে ছিলাম তখন মা আমার সাথে দেখা করতে এসে আমার বাবা আর মিলির থেকে সাবধান থাকতে বলেছিল, তারপর জানতে পারি আমার মা মারা গেছে। ট্রেন্ট বলে তার মানে তুমি তোমার মায়ের মৃত্যুর তদন্ত করছো। ন্যান্সি বলে আমার জন্মের পর হিউজ গ্রুপের নাম পরিবর্তন করা হয়, এই কোম্পানিটি মূলত আমার দাদা আর মাকে দিয়েছিল এবং মা চেয়েছিল এই গ্রুপের অধিকারী হই, কিন্তু আমি কখনোই ভাবিনি আমার বাবা এবং মিলির নজর এই গ্রুপের উপরে। পরবর্তীতে ট্রেন্ট তার অ্যাসিস্ট্যান্টকে বলে হিউজ গ্রুপ সম্পর্কে ইনভেস্টিগেশন করতে, তখন সেখানে লুনাকে দেখে ট্রেন্ট বলে তোমাকে এখানে কে ঢুকতে দিল। পাশ থেকে গ্র্যান্ডপা বলে আমি। ট্রেন্ট জানতে চায় কেন। গ্র্যান্ডপা বলে কেন আমি আসতে পারি না। ট্রেন্ট বলে অবশ্যই। গ্র্যান্ডপা লুনাকে ট্রেন্টের সাথে পরিচিত হতে বললে সে নিজেকে আইলিনের বোন বলে পরিচয় দেয়, কিন্তু ট্রেন্ট লুনাকে একদমই পাত্তা দেয় না। গ্র্যান্ডপা বুঝতে পেরে ট্রেন্টকে সে আইলিনের বোন বলে আর বলে লুনাও তোমার বোন। ট্রেন্ট বলে আমার এমন বোন চাই না। লুনার বাবা ট্রেন্টের বিরক্তি বুঝতে পেরে লুনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার পর গ্র্যান্ডমা ট্রেন্টকে বলে স্মিথ পরিবারের সাথে আমাদের ভালো সম্পর্ক, তোমার আচরণের জন্য সে সম্পর্ক খারাপ হচ্ছে। গ্র্যান্ডমা আরও বলে আমি তোমার কাজের মধ্যে আসবো না, তবে তুমি তোমার বাবার মতো কোনো ভুল করবে না, যদি এমন কিছু হয় তাহলে অবশ্যই হস্তক্ষেপ করব। তারপর গ্র্যান্ডমা মিস্টার ট্রেন্টকে একসাথে ডিনার করার কথা বললে সেখান থেকে চলে যায়। ট্রেন্ট ন্যান্সির বাসায় এসে দেখে ন্যান্সি কাপড় ক্লিন করছে, তখন ট্রেন্ট জানতে পারে ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে। ট্রেন্ট বলে আমি চাকরি পেয়েছি, আমি তোমার জন্য ওয়াশিং মেশিন কিনে দেব। ট্রেন্টের চাকরি হয়েছে শুনে ন্যান্সি অনেক খুশি হয়, কি ধরনের চাকরি পেয়েছে জানতে চায়। ডিনারে যেতে চায় সেলিব্রেট করার জন্য। ট্রেন্ট বলে বেতন পেলে সেলিব্রেট করব।
সে আরও বলে, চাকরিটা একটু জটিল, অনেক মানুষের সঙ্গে কমিউনিকেশন করতে হয়। ন্যান্সি বলে, তুমি চাকরি না করে বাসায় থাকো, আমি তোমার দেখাশোনা করব। আমি সবসময় সব সিচুয়েশনে তোমাকে সাপোর্ট করব। পরদিন ন্যান্সি গেলে সেখানে সিলাস আসে। সে ন্যান্সিকে আইলিনের খুনি বলে তাকে অপমান করতে থাকে। ন্যান্সি বলে, সেদিন সবকিছু মেনে না নিলে তোমাদের আসল চেহারা দেখতে পেতাম না, আর তাছাড়া এখন তোমার সাথে আমার কোনো রিলেশন নেই, তাই আমার কাছেও তোমার কোনো ঋণ নেই। সিলাস এক্সাইটেড হয়ে তাকে মারতে গেলে ন্যান্সি বলে, আশেপাশে কেউ দেখলে বলবে তুমি একজন ওয়েট্রেসের সাথে কুৎসিত আচরণ করছো। তাদের তর্ক বিতর্কের মধ্যে সেখানে লুনা আসে। লুনা তাদের জন্যই মিস্টার ফস্টার হিউজ গ্রুপ তদন্ত করছে। এরপর সিলাস এবং লুনা চলে যায়। পরের দিন আমরা দেখি মেরি নামের একটা মেয়ে গ্র্যান্ডপায়ের সাথে ডিনার করছে। মেরির সাথে ট্রেন্টের পরিচয় করে দেওয়ার জন্যই মূলত দাদু ট্রেন্টকে সেখানে ডিনারের জন্য আসতে বলে। গ্র্যান্ডপা ট্রেন্টকে বলে, ম্যারি অনেক বছর পরে শহরে এসেছে, সে কিছুই চেনে না, সে যেন তাকে সব ঘুরিয়ে দেখায়। ট্রেন্ট কাজের ব্যস্ততা দেখালে গ্র্যান্ডপা তাকে আগামী সপ্তাহের সকল শিডিউল বাতিল করতে বলে। তিনি আরও বলেন, মেরির দাদু মিস্টার শোয়ের সঙ্গে আলোচনা করছে ট্রেন্ট এবং মেরির বিয়ে সম্পর্কে। সেই বিয়েতে সহমত পোষণ করেছে। মাস্টার শো এবং মেরির বাবা মা শীঘ্রই দেশে আসছে। তারা এলে আমরা তোমাদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান করব। ম্যারি বলে, মাস্টার ফস্টারকে বলে বেশি তাড়াহুড়ার দরকার নেই, কারণ ট্রেন্ট হয়তো এখনো বিয়ের জন্য রেডি না। গ্র্যান্ডপা বলে, টেনশন করো না, অবশ্যই সে রাজি হবে। তখন ট্রেন্টের ফোনে একটি কল আসে। সে জানতে পারে ন্যান্সি হসপিটালে অ্যাডমিট হয়েছে, কারণ সে সেন্সলেস হয়ে গেছে। ট্রেন্ট ডিনার বাদ দিয়ে দ্রুত সেখান থেকে চলে আসে, যদিও গ্র্যান্ডপা তাকে বাধা দিয়েছিল, কিন্তু খেয়ে তার কথা অমান্য করে ন্যান্সির কাছে ছুটে যায়। অন্যদিকে হসপিটালে ন্যান্সির সেন্স আসলে সে কায়েল নামের একজনকে জিজ্ঞেস করে সে এখানে কিভাবে এলো। কায়েল বলে, সেন্সলেস অবস্থায় একজন ভদ্রলোক নিয়ে এসেছে। তাদের কনভারসেশনে বোঝা যাচ্ছিল তারা একে অপরকে অনেক বছর আগে থেকেই চেনে। কায়েল সিলাসের কথা জানতে চাইলে ন্যান্সি বলে, অনেক আগে আলাদা হয়ে গেছি। কায়েল ন্যান্সির অতীতের কথা নিয়ে দুঃখ প্রকাশ করে। ন্যান্সি বলে, সময় সত্যি অনেক কঠিন ছিল, তবে এখন আমি এতে ইউজড। কায়েল ন্যান্সির হাতের দিকে খেয়াল করলে বলে, তার হাতে কি হয়েছে? ন্যান্সি বলে, আঘাত পেয়েছি। কারাগারের চিকিৎসা পরিস্থিতি ভালো ছিল না, তাই ঠিকভাবে ট্রিটমেন্ট হয়নি, এই কারণে আমি স্ক্যালপেল ধরতে পারি না। কায়েল ন্যান্সির হাত চেক করতে করতে বলে, ডক্টর হওয়াটা তো তোমার স্বপ্ন ছিল। ন্যান্সি বলে, এখন যে বেঁচে আছি এটাই বেশি। তখনই সেখানে ট্রেন আসে। ন্যান্সির পাশে কায়েলকে দেখিয়ে জেলাস ফিল করা হয়। সে ন্যান্সিকে ধমক দিয়ে বলে, ওভারটাইম করার জন্য তুমি সিক হয়ে পড়েছ। কায়েলের পরিচয় জানতে চাইলে সে বলে, আমি হসপিটালের ডক্টর, ন্যান্সির সিনিয়র কায়েল জোন্স। কায়েল ট্রেন্টকে বলে, আপনি কে? ন্যান্সির সঙ্গে কি সম্পর্ক? ট্রেন্ট কিছু একটা বলতে যাবে, তার আগেই ন্যান্সি বলে, সে আমার ছোট ভাই ট্রেন্ট। কায়েল বলে, ভাই পেলে কোথায়? ট্রেন্ট বিরক্ত হয়ে বলে, তুমি এত কথা কেন জিজ্ঞেস করছো? তুমি ছাড়া কি আমার আর কোনো ডাক্তার এই হসপিটালে নেই? তারপর তারা কায়েলকে বিদায় জানিয়ে হসপিটাল থেকে আসলে কায়েল ন্যান্সিকে আবারও চেক আপ করার জন্য আসতে বলে। সিলাস রেগুলার চেক আপ করাতেই হসপিটালে আসলে ন্যান্সির পাশে থাকা ট্রেন্টের ব্যাক সাইড দেখে তার ডাউট হয়। সে মনে মনে ভাবে, ন্যান্সির সাথে থাকা লোকটিকে মিস্টার ফস্টারের মতোই লাগছে। রাতে ট্রেন্টের গ্র্যান্ডপা তাকে ফোন করে এবং তার ফেলে আসা অতীত নিয়ে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে বলে, আমি আশা করব তুমি তোমার বাবার মতো ভুল করবে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ট্রেন্ট খুবই ছোট। তার মা ইথিন ট্রেন্টকে তার বাবার কাছে ফেলে চলে যাচ্ছিল এবং তার বাবা মাকে আটকাতে চেয়ে তার বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে সেখানেই মারা যায়। বর্তমানে দাদু তাকে বাবার চেয়ে বেশি বুদ্ধিমান বলে। তিনি আরও বলেন, তোমার কাজ কমপ্লিট করে তুমি দ্রুত বাসায় আসবে এবং মেরির সাথে এঙ্গেজমেন্ট করতে সহমত হবে। মাঝরাতে ট্রেন্টকে জাগ্রত দেখে ন্যান্সি ভাবে সে হয়তো অসুস্থ, তাই সে তার কেয়ার করতে শুরু করে। ট্রেন্ট ন্যান্সিকে বলে সে ঠিক আছে এবং হঠাৎ করে ন্যান্সিকে জড়িয়ে ধরে বলে, পৃথিবীর সব মানুষকে সেম। ন্যান্সি বলে, সব ধরনের মানুষ আছে। ট্রেন্ট বলে, তুমি কেমন? ন্যান্সি বলে, ট্রেন্টের প্রতি আমি কখনোই রাগ করতাম না এবং ডিস্টার্ব হতাম না। সে আরও বলে, অনেক রাত হয়েছে, এখন রেস্ট নেওয়া উচিত, কাল তোমার অফিসে যেতে হবে। ট্রেন্ট ন্যান্সিকে জানায় আগামীকাল তার নাইট শিফট। লুনার সাথে সিলাস এঙ্গেজমেন্টের ড্রেস সিলেক্ট করতে আসে, কিন্তু তার ফোনে কারো মেসেজ আসলে সে লুনাকে না জানিয়ে সেখান থেকে চলে যায়। ন্যান্সি ট্রেন্টকে জানায় তার আজকে নাইট শিফট আছে, তাই সেজন্য তার খাবার দ্রুত খেয়ে নেয়, ন্যান্সির জন্য অপেক্ষা না করে। তারপর সে কাজে বেরিয়ে যায়। তখন লুকিয়ে থাকা সিলাসকে দেখে ট্রেন্ট তাকে বাইরে বের হতে বলে। সিলাস বেরিয়ে এসে বলে, তুমি আর ন্যান্সি এখন একসঙ্গে থাকো? ট্রেন্ট বলে, তোমরা আলাদা হয়ে গিয়েছো, তাই এটা জেনে তোমার কোনো কাজ নেই। তাছাড়া আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই। আমার পিছু নেওয়ার সাহস কি করে হলো? সিলাস ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু আড়াল থেকে কে যেন তাদের কথোপকথন লুনা রেকর্ড করে রাখে। ন্যান্সিকে কল করে কায়েল তার চেক আপের কথা মনে করিয়ে দেয় এবং কখন আসবে সেটা জানতে চায়। কায়েল ন্যান্সিকে বলে, আমি তোমার হাতের ট্রিটমেন্টের কথা বলছি। যদি তোমার হাতে ট্রিটমেন্ট করানো হয় তাহলে তুমি আবার স্ক্যালপেল ধরতে পারবে। ন্যান্সি বলে, সত্যি? সিলাস বলে, অফকোর্স, আমি নিশ্চিত না হয়ে কিছুই বলি না, তাই দ্রুত হসপিটালে আসার সময় বের করো। একজন ন্যান্সির কাছে এসে বলে কেউ তার জন্য বাইরে ওয়েট করছে। ন্যান্সি ট্রেন্টকে দেখে বলে, তুমি এখানে কেন এসেছো? আমি তো বলেছি লেট হবে, তুমি খেয়ে নাও। ট্রেন্ট ন্যান্সিকে নিয়ে একটা 5 স্টার রেস্টুরেন্টে যায়। ন্যান্সি বলে, আমরা তো খরচ করতে পারবো না। ট্রেন্ট তাকে টেনশন করতে না করে।
তখন একজন ওয়েট্রেস এসে তাকে মিস্টার ফস্টার বললে ন্যান্সি বলে সে তোমাকে কেন মিস্টার ফস্টার বলল, আর তুমি কিভাবে এখানে রিজার্ভেশন পেলে? ন্যান্সি সন্দেহ করছে দেখে ট্রেন্ট তাকে বলে তার একজন ক্লায়েন্ট এটি বুক করেছে স্ত্রীর সাথে জন্মদিন উদযাপনের জন্য, কিন্তু তারা হঠাৎ দেশের বাইরে চলে যায়, তার জন্য রিজার্ভেশনটা আমাকে দিয়ে গেছে। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। এখন চলো খাবারটা এনজয় করি। তারা খাবার শেষ করে রেস্ট করার জন্য কিছুক্ষণ সেখানে বসে। ট্রেন্ট থেকে জানতে চায় তার জন্মদিন কবে। ট্রেন্ট বলে সে তার জন্মদিন উদযাপন করে না। ন্যান্সি বলে অতীতের দুঃখকে বর্তমানে রেখে কোনো লাভ নেই। এরপর ন্যান্সি তাকে ওয়েট করতে বলে। ন্যান্সি ট্রেন্টের জন্য একটি কেক নিয়ে আসে, কিন্তু ততক্ষণে ট্রেন্ট সেখান থেকে চলে যায়। ন্যান্সি ফোন দিলে জানতে পারে ট্রেন্ট তার কাজের জন্য কোথাও গিয়েছে। ন্যান্সির জন্য ব্যাকুলতা দেখে জিজ্ঞেস করে বস আপনি কি মিস হিউজের প্রেমে পড়েছেন? কিন্তু ট্রেন্ট কিছুই বলে না। ন্যান্সির হাত কাইল চেক করে বলে এটা তেমন কোনো প্রবলেম না, ঠিকভাবে খাওয়া দাওয়া করো এবং রেস্ট নাও, অতিরিক্ত কাজ করো না। ন্যান্সি বলে কাইল আমার হাত সত্যি কি ঠিক হবে? সে তাকে আশ্বস্ত করে বলে অবশ্যই ঠিক হবে, তুমি আবার স্ক্যালপেল ধরতে পারবে। কাইল তাকে বলে ট্রেন তোমার ছোট ভাই নয়, সে তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। তুমি কি তাকে পছন্দ করো? তুমি যদি পছন্দ করো তাহলে হাতছাড়া করো না। ন্যান্সি চুপ থাকলে কাইল কথা ঘুরিয়ে বলে হাতের চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে, কারণ তার সিনিয়র নিজের ট্রিটমেন্ট করবেন। অন্যদিকে ন্যান্সি ট্রেন্টকে বারবার কল দিচ্ছিল, কিন্তু তার ফোন অফ। গ্র্যান্ডপার ব্ল্যাকমেইলের কারণে মেরিকে নিয়ে ট্রেন্ট ঘুরতে চায়। মেরি খুব আনন্দের সাথে এবং খুশি মনে গ্র্যান্ডপাকে সব বলছিল যে আজ তারা কি করেছে। গ্র্যান্ডপা তাদের বিয়ের কথা বললে মেরি বলে ট্রেন্ট যেটা চায় সেটাই হবে। গ্র্যান্ডপা ট্রেন্টকে বলে আগামীকাল ও যেন মেরিকে নিয়ে ঘুরতে বের হয়। ট্রেন্ট কাজের অজুহাত দেখালে গ্র্যান্ডপা বলে এক সপ্তাহে সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করো। এদিকে ট্রেন্টের কোনো খোঁজ না পেয়ে ন্যান্সি পুলিশের কাছে যায়। পুলিশ সবকিছু শুনে ফাইল রেডি করে বলে আমরা তোমার ভাইকে খুঁজে দেব। তারপর তাকে তার বাসায় এগিয়ে দিতে চায়। বাসায় এসে ট্রেন্ট দেখে বাসায় রয়েছে। ট্রেন্টকে দেখে অফিসাররা বলে তুমি দয়া করে বাইরে ঘোরাঘুরি করবে না, তোমার জন্য অনেকেই টেনশন করে। ট্রেন্ট তখন মনে মনে বলে যদি তুমি জানো যে আমি ট্রেন ফস্টার তখনও কি তুমি এভাবেই টেনশন করবে? এরপর দিন সকালে ন্যান্সি ঘুম থেকে উঠে ট্রেন্টকে দেখে অনেক হ্যাপি হয়। সে বলে কোথায় গিয়েছিলে তুমি? ট্রেন্ট বলে ফোন হারিয়ে গিয়েছিল। তারপর তারা দুজনের মধ্যে অনেক কথাবার্তা বলে। সেখানে আমরা বুঝি ন্যান্সি আসলে ট্রেন্টকে না পেয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। ট্রেন্ট প্রতিদিন কাজ থেকে ন্যান্সিকে নিতে আসে। এটা দেখে তার ফ্রেন্ড তাকে বলে তোমার পেছনে সবসময় সুদর্শন ছেলেরা ঘোরে, প্রথমে সিলাস ছিল আর এখন এই ছেলেটা। ন্যান্সি বলে তুমি তো খুব খেয়াল করো, যদি এমন কিছু হয় তুমি টেনশন করো না, আমি তোমার খেয়াল রাখবো, আর এসব ঘোরাঘুরি করলেও কোনো সমস্যা নেই। ট্রেন্ট ন্যান্সিকে বলে আজ আমি বেতন পেয়েছি, চলো রেস্টুরেন্টে খেতে যাই। ট্রেন্টকে ন্যান্সির সঙ্গে দেখে লুনা সেখানে খুবই রেগে যায় আর বলে সে তো তোমার যোগ্য না। লুনা ন্যান্সির বাড়িতে এসে ন্যান্সিকে বলে তোমার সাথে আমার কথা হয়েছিল, তুমি ট্রেন্টের কাছে ক্ষমা চাইবে, কিন্তু তুমি তো সেটা করোনি। ন্যান্সি তখন তার কোনো কথারই উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না। এদিকে লুনা তাকে অভিনয় করতে নিষেধ করে আর বলে আমি স্পষ্ট দেখছি তুমি ট্রেন্টের সঙ্গে ছিলে, মাত্রই বাসা থেকে বের হয়েছ। লুনা বলে এরকম কিছু না, তুমি যা ভাবছো সেটা পুরোপুরি উল্টা। কিন্তু তবুও ন্যান্সি এটা নিজেকে বোঝাতেই পারছিল না। লুনা ন্যান্সিকে থ্রেট করে সেখান থেকে বের হয়ে যায়। তারপরই ন্যান্সির বাসায় তার বাবা আসে। সে তাকে বাজেভাবে ইনসাল্ট করে। ন্যান্সি বলে আমি কোনো ট্রেন্ট ফস্টারকে চিনি না। তার বাবা তাকে ট্রেন্টের ছবি দেখিয়ে বলে তুমি একে চেনো না, এখন নাটকটা বন্ধ করো। সে বারবার ট্রেন্টকে কল দেয়, কিন্তু তার ফোন বন্ধ থাকে। তারপর সে মিস্টার স্কটের কাছে যায় ট্রেন্ট ফস্টারের সাথে দেখা করার জন্য। এমন সময় সেখানে ট্রেনের গ্র্যান্ডপা আসে। তিনি ন্যান্সির সাথে পরিচিত হন। এতদিন ট্রেন্টের দেখাশোনা করার জন্য গ্র্যান্ডপা তাকে ধন্যবাদ জানায়। তার এবং মেরির এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে সেটাও বলে, আর বলে তোমাকে অবশ্যই তাদের বিয়েতে আমি ইনভাইট করব, এখন তুমি বাড়িতে ফিরে যাও। ন্যান্সি ট্রেন্টকে দেখার জন্য জোর করলে অ্যাসিস্ট্যান্ট বলে মিস হিউজ যদি এখন আপনি এখান থেকে না যান আমি ভয় পাচ্ছি আপনি হয়তো আর কখনো সিইওকে দেখতে পারবেন না। ন্যান্সির অ্যাসিস্ট্যান্টের সাথে বের হওয়ার সময় ট্রেন্টের মুখোমুখি হয়। ন্যান্সি বলে তুমি আমাকে কেন মিথ্যা বললে? ট্রেন্ট তাকে শান্ত করিয়ে বলে আমি সব বলবো, শান্ত হও, এক্সপ্লেইন করছি। ন্যান্সি বলে তুমি কি ফিরে আসবে? ট্রেন্ট বলে তুমি বাড়িতে ওয়েট করো, অবশ্যই আসবো। ট্রেন্ট তার অ্যাসিস্ট্যান্টকে বলে ন্যান্সিকে নিরাপদে বাড়িতে দিয়ে আসতে। অ্যাসিস্ট্যান্ট বলে চিন্তা করো না, মিস্টার ট্রেন্ট তাকে খুঁজে নেবে। ট্রেন্ট এতদিন কিভাবে ন্যান্সিকে হেল্প করেছে অ্যাসিস্ট্যান্ট সবকিছুই বলে। গ্র্যান্ডপা ট্রেন্ট আর ম্যারির বিয়ের কথা বললে ট্রেন্ট বারণ করে দেয়। সে বলে আমি আগে থেকেই এঙ্গেজড, তাই আমি বিয়েটা করতে পারবো না। গ্র্যান্ডপা মেরিকে বাইরে যেতে বললে ট্রেন্টকে তার বাবার কথা বলে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং নানান বাহানায় তাকে বোঝায় যদি সে তার কথা না শোনে তাহলে ন্যান্সির ক্ষতি হবে। অবশেষে ট্রেন্ট ন্যান্সির কাছে যায়, দেখে ন্যান্সি তার জন্য খাবার রেডি করেছে। ন্যান্সি বলে তোমাকে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু ট্রেন্ট ন্যান্সিকে বলে এতদিন আমি তোমার সাথে নাটক করেছি। তখন ন্যান্সি খুবই কান্নাকাটি করতে থাকে, তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ট্রেন্ট নিরুপায় হয়ে সেখান থেকে চলে যায়। ট্রেন্ট তার অ্যাসিস্ট্যান্টকে বলে ন্যান্সির নামে একটি বাড়ি ও $5 মিলিয়ন জমা করতে। পরের দিন আমরা দেখি ন্যান্সি তার হাতের ট্রিটমেন্টের জন্য বিদেশে যাচ্ছিল।
এবং কায়েল তাকে সব ধরনের সহযোগিতা করছে। ন্যান্সির কায়েলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তারপর তারা একে অপর থেকে বিদায় নিয়ে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট ট্রেন্টকে বলে, স্যার মিস হিউজ বাড়ি এবং সমস্ত টাকা চ্যারিটিতে দান করেছেন। তখন গ্র্যান্ডপা এসে ট্রেন্টকে এঙ্গেজমেন্ট স্যুট পরতে বলে। তখন সেখানে মেরি এসে জানায় সে ট্রেন্টকে বিয়ে করতে পারবে না, কারণ সে অন্যের ভালোবাসা কেড়ে নিতে পারবে না। এয়ারপোর্টে আমরা ট্রেন্টকে দেখি। কায়েল তাকে ন্যান্সির সাথে দেখা করতে না করে। সে বলে তাকে ডিস্টার্ব না করে তার ফিউচারকে সুন্দর হতে দাও। পরের সিনে আমাদের 1 বছর পরের সিন দেখানো হয়। কায়েল ন্যান্সিকে রিসিভ করতে আসে এবং একে অপরকে ওয়েলকাম করে। কায়েল তার গাড়িতে ন্যান্সিকে উঠতে বললে যাতে সে গাড়িতে পৌঁছে দিতে পারে তার বাড়িতে। কায়েল ন্যান্সিকে একটা ফাইল দিয়ে বলে এই হসপিটাল থেকে তার অফার এসেছে। ন্যান্সি জানায় সেন্টার হসপিটালে বেশি আন্তরিক, তাই সে সেখানেই জয়েন করবে। এদিকে কায়েল ন্যান্সির কেবিনে আসে তার খোঁজ নেওয়ার জন্য। ন্যান্সি বলে সবসময় আমার খোঁজ করাটা আমাকে খুব বিরক্ত করে, বন্ধ করুন। কায়েল বলে আমি তো শুধু জানতে এসেছি আপনি কেমন আছেন। তখন একজন নার্স এসে বলে ন্যান্সির সাথে কেউ দেখা করতে এসেছে। ন্যান্সি বলে এখন আরো বেশি গুজব ছড়াবে সবাই। ন্যান্সি বাইরে এসে জানতে চায় কে আমাকে খুঁজছে। তখন সে ট্রেন্টকে দেখে। ট্রেন্ট বলে অনেকদিন পর দেখা হলো। ন্যান্সি তাকে কেবিনে আসতে বলে। ন্যান্সি জিজ্ঞেস করে কি হয়েছে। ট্রেন্ট বলে তোমার উচিত বকবক না করে আমার একটু কেয়ার করা। আমি একজন ডক্টর, তাই উপসর্গগুলো জানতে চাই। ট্রেন্ট বলে ডক্টর বলেছে আমার একটা মনের অসুখ হয়েছে যা তুমি ছাড়া ঠিকঠাক করা সম্ভব না। ন্যান্সি আসলে ট্রেন্টের কোনো কথা শুনতেই রাজি হয় না। সে তার থেকে নিজেকে সরিয়ে নেয়। ট্রেন্ট ন্যান্সির জন্য প্রায় খাবার নিয়ে আসে। এটা নিয়ে হসপিটালের সবাই গসিপ করে। ন্যান্সি ট্রেন্টকে বলে আমি তো ক্ষুধার্ত নই, তুমি প্রতিদিন এটা আর করবে না। ট্রেন্ট জোর করে খাওয়াতে গেলে খাবারটা অন্য আরেকজনের গায়ে গিয়ে পড়ে। সে সময় ট্রেন্টের ফোন বেজে ওঠে। ন্যান্সি বাধ্য হয়ে তার ফোন রিসিভ করে। জানতে পারে তার মায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না, তার মাকে মার্ডার করা হয়েছিল। ট্রেন্ট ন্যান্সির অ্যাবসেন্সে ইনভেস্টিগেশন করছিল এবং মিলির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাকে পুলিশে ধরিয়ে দেয়। ট্রেন্ট ন্যান্সিকে বলে তুমি এখন হিউজ গ্রুপের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। তারপর তারা একসাথে ডিনারে চলে যায়। পরের দিনে লুনার কাছে একটি কল আসে। সে জানতে পারে ন্যান্সি আবারও ফিরে এসেছে। অন্যদিকে ট্রেন্ট ন্যান্সিকে নিয়ে সে রেস্টুরেন্টে যায় যেখানে তারা আগেও খাবার খাওয়ার জন্য যেত। ন্যান্সি জানতে চায় সে কি এখানে প্রায় আসে। ট্রেন্ট বলে তোমার কথা মনে পড়লেই আসি। ট্রেন্ট তার ভুলের জন্য ন্যান্সির কাছে ক্ষমা চায়। ন্যান্সি বলে মিস্টার স্কট আমাকে সবই বলেছে। ট্রেন্ট বলে আমার বাবা একজনকে ভালোবেসে তার সঙ্গে চলে গিয়েছিল এবং শেষ পর্যন্ত সে বাবাকে লিভ করেছে। ন্যান্সি বলে আমি তো এমন না। ট্রেন্ট বলে আমি জানি। ঠিক তখন ন্যান্সির ফোনে লুনা কল করে। সে জানায় তার বোনকে ন্যান্সি মারেনি, আসল দোষী ছিল ট্রেন্ট। ন্যান্সি বিশ্বাস না করলে লুনা তাকে একটা ভিডিও পাঠায়। ট্রেন্ট বলে ন্যান্সি যেন তাকে ভুল না বুঝে। তারপরও ন্যান্সি তাকে ভুল বুঝে সেখান থেকে চলে যায়। এদিকে অ্যাসিস্ট্যান্ট ট্রেন্টকে ফোন করে বলে স্যার লুনা আইরিনের সঙ্গে আপনার একটা ভিডিও তৈরি করেছিল যেটা তার মৃত্যুর আগে ছিল। সেই ভিডিওটা কারো কাছে পাঠিয়েছে। ট্রেন্ট তাকে আইরিনের গাড়ি দুর্ঘটনার পেছনে সত্য উদ্ঘাটন করতে বলে। এছাড়া সে স্মিথ গ্রুপকে দেউলিয়া করতে বলে। ন্যান্সির হাসপাতালের স্টাফরা আলোচনা করছিল লুনা তার বোন আইলিনকে মেরেছে। আশা করি শীঘ্রই সে পুলিশের হাতে ধরা পড়বে। স্টাফদের কাছে সব শুনে ন্যান্সি বুঝতে পারে লুনা মিথ্যা বলেছে। এদিকে ট্রেন্ট হসপিটালে আসে ন্যান্সির খোঁজ নিতে। সে বলে সে তো এখন আমাকে ইগনোর করবে। ন্যান্সি বলে মাস্টার ফস্টার মানবেন না। ট্রেন্ট বলে চিন্তা করো না, আমি তার সঙ্গে কথা বলছি। সে আর আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবে না। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি আমি ফস্টার গ্রুপ ভালোভাবে পরিচালনা করব। ট্রেন্ট তাকে প্রপোজ করবে এমন সময় সেখানে লুনা একটা ছুরি নিয়ে আসে ন্যান্সিকে মারতে। ট্রেন্ট ন্যান্সিকে বাঁচাতে গিয়ে নিজেই আহত হয়। লুনাকে পুলিশে দেওয়া হয় এবং ন্যান্সি দ্রুত ট্রেন্টের চিকিৎসার ব্যবস্থা করে। 1 মাস পরে ন্যান্সি ট্রেন্টের কেবিনে আসে। সে বলে তুমি এই হসপিটালে পুরো 1 মাস ধরে আসছো, তোমার ক্ষত অনেক আগেই সেরে গেছে। শুধু শুধু সিট দখল করে রেখো না, অন্যকে চান্স দাও। ট্রেন্ট বলে তুমি শুধু হ্যাঁ বলো, তাহলে আমি চলে যাব। তখন সেখানে কাইল আসে। ন্যান্সিকে বলে ট্রেন্টের মতো হয়তো আমিও তোমাকে ভালোবাসতে পারিনি, এই সুযোগ হাতছাড়া করো না। সে সত্যি তোমাকে ভালোবাসে। ট্রেন্ট একটি রিং বের করে বলে শুধু হ্যাঁ বলো। কাইল বলে দ্রুত হ্যাঁ বলে এখান থেকে তাকে বের করো। অবশেষে ন্যান্সি ট্রেন্টকে অ্যাকসেপ্ট করে নেয় এবং একে অপরকে কিস করে। আর এভাবেই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আজকের এই অসাধারণ ড্রামাটি শেষ হয়েছে। তো কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তীতে এরকম অসাধারণ ড্রামা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।